প্রিয় সুধী, প্রিয় কবিতারা অন্তর্জাল আড্ডা নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। যদিও বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমার ক্যামেরাটা অফ আছে। তো আমাদের অতিথিরা চলে এসেছেন। প্রথমেই আমার ডান পাশে আছে আবৃত্তি শিল্পী, খুবই গুণী এবং একজন বরেণ্য আবৃত্তি শিল্পী শামস মিঠু, আমাদের প্রিয় মিঠু ভাই, এবং আমার নিচে আছে আরেকজন বরেণ্য আবৃত্তি শিল্পী জেসমিন বন্যা। আমরা প্রথমেই তাদের সাথে একটু কুশল বিনিময় করে আসি। মিঠু ভাই, আজকের এই আয়োজনে আপনার কাকে বলছো? আমাকে? সৌরভ? সৌরভের কি মাইক্রোফোন? হ্যাঁ মিঠু ভাই, হ্যাঁ আমি বলছি যে আজকের আয়োজনে আপনি শ্রোতা দর্শকদের সাথে কুশল বিনিময় করুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রিয় কবিতার সঙ্গে এই মুহূর্তে আমাদেরকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আড্ডায়, অন্তর্জাল আড্ডা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবিতারাকে, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক আমার প্রিয় তানভীর সৌরভকে, এবং আমার সাথে যিনি আজকে আছেন জেসমিন বন্যাকে স্বাগত জানাচ্ছি, এবং যারা আমাদেরকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। শোকের মাস চলছে, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের সঙ্গে থাকবেন প্রিয় কবিতায় কবিতায় আমরা আমাদের অন্তর্জাল আড্ডাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিঠু ভাই। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি কুশল বিনিময়ের জন্য জেসমিন বন্যার কাছে। বন্যা আপা, কুশল বিনিময় করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিতারা, এবং শুভেচ্ছা জানাচ্ছি তানভীর সৌরভকে, শুভেচ্ছা জানাচ্ছি শামস মিঠু ভাইকে, এবং যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকের যে প্রোগ্রাম, সেখানে যারা থাকবেন, যাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে আসা, যারা এর পিছনে কাজ করেছেন, সবাইকে একদম সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। সৌরভ? ধন্যবাদ আপা। আমরা তাহলে তারা পরিবেশনার জন্য আমরা তাহলে প্রথমে বন্যা আপার পরিবেশনায় চলে যাচ্ছি। কি শোনাচ্ছেন বন্যা আপা? প্রথমেই যেহেতু শামস মিঠু ভাই বললোই, আমি বললাম না, এজন্য যে আমাদের শোকের মাস চলছে, আমাদের অগস্ট মাস। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি একটি বঙ্গবন্ধুকে নিবেদন করে একটি কবিতায়, নির্মলেন্দু গুণের শেষ দেখা। তিনি ছিলেন দেখতে খুবই সুন্দর, আসরের জল ভরা আউশ মাঠির মতো টলমল স্বাস্থ্য ছিল তার, আর হৃদয়ে ছিল পাহাড় ভেঙে নেমে আসা ঝর্ণা ধারার মতো। আয়নায় যখন আমরা আমাদের মুখ দেখতে পাচ্ছিলাম না, তখন প্রথমবারের মতো আবিষ্কার করি তার বক্ষ আমাদের দর্পণ, তার পৌরষ আমাদের পারদ। রবীন্দ্রনাথের কাছাকাছি উঁচু তার সৌম্য দেহ ছিল, আমাদের আকাশ প্রদীপ স্বপ্ন, স্বাধীনতা। তার কণ্ঠস্বর এক তুলনাহীন রাখালের বাঁশি। আমি যে বাঁশির প্রথম সুর শুনি 60-এর গোড়ায়, তিনি যাচ্ছিলেন মোহনগঞ্জ ট্রেন চড়ে এক আইয়ুব বিরোধী জনসভায় কথা বলতে। আমি তিনি যে কামরার ভেতরে বসে তার হাতল চেপে ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে নির্বিকার নিঃশব্দে, যদি দেখা পাই তার, তার দৃষ্টি এলো আমার উপর, বুঝিবা মায়া হলো। তিনি বললেন সহকর্মীদের, খুলে দাও দরজাটা, ছেলেটা মরে যাবে যে। তার নির্দেশে খুলে দেয়া হলো দরজা। মুহূর্তের আড়াল গেল ঘুচে, দূর হলো বাধা, দূর হলো ছুটন্ত ট্রেনের হাতলে ঝুলে থাকার ভয়। আর ঠিক পরের স্টেশনেই ঘটল দুর্ঘটনা, ঘটল ইতিহাসের করুণতম সেই ট্রাজেডি। আকাশ বাতাস জুড়ে সর্বত্র ধ্বনিত হলো, তিনি নেই, তিনি নেই। আমার দু চোখ ভরে উঠল জলে, ভরে উঠল জলে। ধন্যবাদ সৌরভ।
সৌরভ বোধহয় নাই, মিঠু ভাই। হুম। সৌরভ, হ্যাঁ, হ্যাঁ, আসছে সৌরভ। জি আপা, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ এত সুন্দর পরিবেশনা করবার জন্য প্রথমেই। তো আমরা এ পর্যায়ে বোধহয় মিঠু ভাইয়ের পরিবেশনায় চলে যেতে পারি। আর শ্রোতা দর্শকদের কাছে আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু সমস্যা হচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তারা নিশ্চয়ই। তো আর কালক্ষেপণ না করে আমরা চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই কি শোনাচ্ছেন আমাদেরকে? আমি আহ, আমি প্রথমেই নির্মলেন্দু গুণের আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। সমবেত শৈলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যতীত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটির ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ভালোবাসার কথা বলতে এসেছিলাম। বাহ, অসাধারণ অসাধারণ। মিঠু ভাইয়ের আহ, কবিতা মানেই আসলে আপ্লুত হয়ে যায়, ডুবে যায়। তো যাই হোক, আমরা বোধহয় পরপর পরিবেশনায় গেলে শ্রোতা দর্শকরা মুগ্ধ হবে। আমরা আবারও ফিরছি বন্যা আপার কাছে, মিঠু ভাইয়ের কাছে আবারও ফিরবো। বন্যা আপা, এবার কি শোনাচ্ছেন আমাদেরকে? যেহেতু আমরা শুরু করেছি বঙ্গবন্ধু দিয়ে, এবারে একটু যাচ্ছি আর কি রবীন্দ্রনাথে, যেহেতু আগস্ট মাসে আমরা রবীন্দ্রনাথেরও মানে প্রয়াণ দিবস পালন করলাম। তাই রবীন্দ্রনাথে চলে যাচ্ছি, এবং একটি নারীবাদী কবিতা আর কি রবীন্দ্রনাথের, আমার খুব প্রিয় কবিতা। কবিতাটির নাম হচ্ছে সাধারণ মেয়ে। সেটা পড়ছি কিছু অংশ। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগলো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ ঘরের আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দেই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দক্ষতার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বেঁকে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি।
মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন গেল সে বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি, রাম রাম, এতনিও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি, ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেরের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাম দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পাই পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎ বাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে। ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। সৌরভ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপা। চমৎকার পরিবেশন। আপনার এই কবিতাটা যতবারই শুনি খুবই প্রাণবন্ত, ভালো লাগে আমার। পছন্দের কবিতা আমার নয়, আশা করছি শ্রোতা দর্শক যারা দেখছে শুনছে তাদেরও প্রচন্ড পছন্দের একটা কবিতা। তো যাই হোক, বন্যা আপার কাছে আবারও ফিরবো, আবারও কোনো নতুন একটা পরিবেশনায়। তো আমরা এই ফাঁকে চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে, দেখি মিঠু ভাই আমাদেরকে আজকে কি উপহার দিচ্ছেন। মিঠু ভাই কি শোনাচ্ছেন এ পর্যায়ে? আহ, এবারে আমি ফরহাদ মাজারের কবিতা কর্তৃত্ব গ্রহণ করো নারী আবৃত্তি আচ্ছা, করছি। চলে যাই কবিতায়। আমি সামনে আবার নত যেন হয়েছি নারী। না, প্রেমে নয়, আশ্লেষে নয়, ক্ষমা চেয়ে তোমার দয়া দিয়ে আমার হৃদয় ধুয়ে দেবার প্রার্থনায়। আমার ভেতর যে পুরুষ, তাকে আমি চাবুক মেরে শাসন করেছি, তাকে হাঁটু মুড়ে বসতে বলেছি তোমার সামনে। আমি ক্ষমা চাই, ক্ষমা করে দাও। শুধু আমাকে নয়, শুধু আমাকে নয়, সমস্ত পুরুষকে তুমি ক্ষমা করো। আমি আজ সমস্ত পুরুষের হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী। পুরুষ তোমার সামনে আবার নতজান রয়েছে, নারী তাকে ক্ষমা করে দাও। গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যবহার করছে পুরুষ। আট মারাইয়ের কারখানার মতো তোমার জানু চেপে তারা উৎপাদন করছে সন্তান। টেলিভিশনের বাক্সের মতো তোমার ভেতরে তারা ঠেসে দিয়েছে তাদের জগৎ। নীলাভ শিখার মতো জ্বলতে জ্বলতে
জ্বলতে জ্বলতে তুমি তা প্রতিদিন প্রচার করে যাচ্ছ। ইলেকট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণীবাচক তোমার অস্তিত্ব, প্লাস্টিকের পুতুলের মতো প্রাণহীন। তোমার নাম হতে পারত কাঠ কয়লা, তোমার নাম হতে পারত হাতুড়ি, তোমার নাম হতে পারত সেলাই কল, তোমার নাম হতে পারত মাদি কুকুর। নরবানরেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী। এই সব জেনে তোমার সামনে আমি নত মুখে এসে দাঁড়িয়েছি। নারী, আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। প্রতিদিন কেউ না কেউ পশু স্বভাবিক কামুক তোমার মুখে এসিড ছুড়ে মারে। প্রতিদিন 11 বছরের বয়সী বালিকাকে ধর্ষণ করে 11 জন পুরুষ। কিভাবে যা চলছে তোমাকে নিয়ে, যেন তুমি শাকসবজি, আলু, পটল, খাসির মাংস। তোমার স্তন তারা মারছে ফিতে দিয়ে, তোমার কোমর তারা মারছে ফিতে দিয়ে, তোমার উরু তারা মারছে ফিতে দিয়ে, দাড়ি পাল্লা ঝুলিয়ে ওজন করছে তোমাকে। তোমার দাঁত, নখ, চুল পরখ করে সাব্যস্ত করছে তোমার মূল্য। তোমার নাম হতে পারত মোগলাই পরোটা, তোমার নাম হতে পারত জাপানি হোন্ডা, তোমার নাম হতে পারত ডানহিল সিগারেট, তোমার নাম হতে পারত পুষি বিড়াল। অর্ধসভ্য মানুষ তোমার নাম রেখেছে অর্ধাঙ্গিনী। এই সব জেনে তোমার সামনে আমি নত মুখে এসে দাঁড়িয়েছি। নারী, আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। তুমি প্রজনন যন্ত্র, তাই তোমার নাম জননী। তুমি রমণ যোগ্য, তাই তোমার নাম রমণী। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতির মতো মহলে মহলে থাকো, তাই তোমার নাম মহিলা। গৃহে গৃহে আসবাবপত্রের মতো শোভা পাও, তাই তোমার নাম গৃহিণী। আমি পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে তোমার নামকরণ করতে চাই নারী, কিন্তু পারি না। অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। আজ আমি তোমাকে বলতে এসেছি, পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব, এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে নারী। পুরুষকে গ্রহণ করো, পুরুষকে গ্রহণ করো। ধন্যবাদ। সৌরভ, সৌরভ শুনছো? সৌরভ শুনছো? আমার মনে হয় অন্তর্জালের সমস্যা। আমাকে জেসমিন বন্যা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিঠু ভাই, আমার আমি মনে হয় একদমই সৌরভ, আনতে পারছি আপনাকে। হুম, হুম, হুম। আমার মনে হয় আপনি আপনার পরবর্তী পরিবেশনায় যেতে পারেন। সৌরভ হ্যাঁ, হয়তো একটু অন্তর্জাল সমস্যায় রয়েছে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী পরিবেশনায়। হ্যাঁ, সৌরভ ধন্যবাদ আসছে, ওই যে। মিঠু ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ, মাঝে মাঝে একটু নেট বিভ্রাট হচ্ছে, এর জন্য বারবারই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনার কবিতাটা আমি শুনেছি শেষ পর্যন্তই, খুবই ভালো লেগেছে, অসাধারণ ছিল। আমরা বোধহয় একটু মন্তব্য দেখে আসি। উৎপল অভি লিখেছে কবিতার জয় হোক, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ উৎপল। কৃষ্ণ সরকার লিখেছে অসাধারণ কবি, ধন্যবাদ কৃষ্ণ সরকারকে। জীবনেসা মুনিয়া লিখেছে আহা মুগ্ধ। মুনিয়াপা আরো লিখেছে মিঠু ভাইকে শ্রদ্ধা, বন্যা তোমার জন্য অফুরান ভালোবাসা, ধন্যবাদ মুনিয়াপা। মুনিয়াপা আরো লিখেছে অপূর্ব বন্যা, ধন্যবাদ। মনিকা রয় লিখেছে দারুণ উপভোগ করছি বন্যা, আজ তোমায় দেখতে আকাশের মতো সুন্দর লাগছে বন্ধু, ভালোবাসার ইমোজি দিয়েছে। আসলেই সত্যি চমৎকার লাগছে বন্যা আপাকে আজকে। মিঠু ভাইকে অসাধারণ লাগছে। তারপরে জীবনেসা মুনিয়াপা আরো লিখেছে অসাধারণ মিঠু ভাই। ধন্যবাদ যারা মন্তব্য করেছেন। আশা করি আপনারা যারা দেখছেন তারা থাকবেন শেষ পর্যন্ত, প্রচুর মন্তব্য করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা যারা প্রিয় কবিতারা গ্রুপের আছেন বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আশা করছি ভালো কিছু হবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের আবৃত্তি শিল্পী জেসমিন বন্যার কাছে। আপা, কি শোনাচ্ছেন এবার? আচ্ছা, আমি এবারে পড়ছি হেলাল হাফিজের প্রস্থান কবিতাটি। বন্যা আপা, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না সৌরভ? হ্যালো?
আমাকে কি শোনা যাচ্ছে? সৌরভ, আচ্ছা। হ্যাঁ আপা, আপা আপনাকে হ্যাঁ শোনা যাচ্ছে, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কবিতায় চলে যাই। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তোমার দিকে তাকিয়ে থাকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহরী কেবল বাজে মনির কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসে ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি এসে যায়, এক জীবনে কতটাই বা নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। সৌরভ, সৌরভ, সৌরভ বোধহয় শুনতে পাচ্ছে না। সৌরভ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না। এই কবিতাটা তো অনেক বিখ্যাত একটি কবিতা, হেলাল হাফিজের, চমৎকার। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, হুম, এখন হুম, শুনতে হ্যাঁ, পাচ্ছি, মাঝখানে শুনতে পাইনি। বন্যা আপা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শুনতে পাচ্ছি, তাই বলছি। এবারে বোধহয় ওই যে হুম, 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 হ্যাঁ, হুম, হুম। সৌরভ, তাহলে আমি শুরু করি নাকি? হুম, হ্যাঁ, বন্যা কি আমাকে শুনতে পাচ্ছেন? একদম। হুম, তাহলে আমি শুরু করি না? হুম। হ্যাঁ, আচ্ছা। আমি আবৃত্তি করছি মাকিদ হায়দারের কবিতা জন্মভূমি। আহ, উম, এমন একটি প্রেমের কবিতার পাশাপাশি আহ, প্রেম এবং দ্রোহ প্রেক্ষাপট আমাদের মহান মুক্তিযুদ্ধ, মাকিদ হায়দারের কবিতা জন্মভূমি। আচ্ছা, দেখো চলে তো যাচ্ছি তো। আমায় আগের মতো চিনতে পারো কিনা, আমি সেই আমি, বহু ক্রোশ বহু পথ হেঁটে এসেছি তোমার কাছে, বিপন্ন যুবক বলে একদিন যাকে তুমি অকারণে কাঁদাতে সকাল বিকাল, তোমার ইচ্ছার শিল্পকলার নাই ভাসিয়ে দিতে অগাধ জলে, সাত সমুদ্রের নীলে, আমি সেই আমি, চোখে বড় তৃষ্ণা নিয়ে ফিরে এসেছি তোমার কাছে। আমার জাগরণের মধ্যে সব সময় একটা কালো সাপ, আমার স্বপ্নের মধ্যে সব সময় একটা দুঃস্বপ্ন আমাকে তাড়িয়ে ফেরে, এ প্রান্ত থেকে ও প্রান্তে, ধূসর তিউনেশিয়াতেও মিছিল হয়, হয় বিক্ষোভ, কণ্টকাকীর্ণ বার্মাতেও ঘুমন্ত মানুষেরা জেগে ওঠে, আর আর সবুজ বাংলাদেশে মানুষের রক্তের ভেতরে জেগে ওঠে আদিম বিপ্লব, শুধু তোমাকে একবার নিবিড় করে পাবার জন্যে। দেখো তো আমায় আগের মতো চিনতে পারো কিনা, আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব, যুদ্ধে পরাজিত পিতার দামাল কিশোর, স্কুল পালানো গোয়াড় গোবিন্দ ছেলে, সহজে কোনো কিছুতে উঠতো না যার মন, আর আর ছেড়াল
পেল্লার মতো, যার কপালের বলিরেখা জুড়ে শুধু লেখা ছিল জন্মান্ধ ব্যর্থতা। আমি সেই আমি, অপূর্ণবাবুর হাত ধরে ফিরছি নিজ বাসভূমে, সেই ফেলে যাওয়া স্মৃতিপথ ধরে। অপূর্ণবাবু, এ কোন শহরে এলাম? চারিদিকে বড় নির্জনতা, মৃত্যুর মিছিল যেন একটু আগে চলে গেছে আমাদের পেছন ফেলে। অথচ এখন আমার আকণ্ঠ পিপাসা। জলাশয় কত দূরে, আর কত দূরে। পিতামহ বুকে চুমু দিয়ে আদরের চোখে বলতেন, নলিনী মাধব, কোনো কালে তোর মিলবে না তৃষ্ণার জল, যেমন মেলেনি আমার। তাই ভুলেও যাবি নে কোনোদিন কোনো সুনীল জলাশয়ের কাছে। তোর ছায়া তার জলে দেখা দিলে মুহূর্তে সে হবে পলাতক, থেকে যাবে তোর আকণ্ঠ পিপাসা। দেখো তো আমায়, তোমার চিনতে কষ্ট হচ্ছে কিনা। আমি সেই আমি, সেই সেনপাতিলার দিঘির অতল জলে রানীমার খোঁজে ডুবে যেতে যেতে পড়শিরা যাকে পাড়ে এনে খনির চাকুর মতো মাথার উপরে ঘুরিয়েছিল দুপুর বেলা। যদি প্রাণ ফিরে পাওয়া যায় এই লোভে। আমি সেই আমি, পালিয়ে এসেছি রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে, প্রতিদ্বন্দ্বীর যুগল চোখ ফাঁকি দিয়ে শুধু তোমাকে একবার ছুঁয়ে দেখার জন্যে। নিঃশব্দে পালিয়ে এসেছি শত্রুর জলপাই রঙের ছাউনির পাশ দিয়ে, শুধু তোমাকে একবার আলতো করে ছুঁয়ে দেখবো। দেখবো মুখ, পবিত্র শরীর। তাই এসেছি তোমার কাছে, পবিত্র আশ্রয় পাবো বলে। ভালো করে দেখো তো আমায়, আগের মতো চিনতে পারো কিনা। আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব। আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব। ধন্যবাদ। বন্যা। একটু হ্যাঁ আনমিউট করে নেন, একটু হ্যাঁ। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। কবিতা, তো কবিতাটি হচ্ছে তানজির সৌরভের লেখা। কবিতাটি পড়ছি। আমিহীনতা কাউকে তীব্রভাবে পোড়াচ্ছে না, কামড়াচ্ছে না, এটা একমাত্র সুসংবাদ। পাশে থাকলে নতুন কোনো নক্ষত্র জন্মাচ্ছে না, তবু আমাকে কেউ কেউ টেনে নিচ্ছে নিকটস্থ চেয়ারে। আমি গৃহপালিত প্রাণীর মতো কৃতজ্ঞ, নত জানু। আসলে কি, ঠোঁটের ভিতর ঠোঁট, চিন্তার ভিতর চিন্তা, ধ্যানের মধ্যে ধ্যান, গুজে দিলেই ঘুচে যায় আলোক বর্ষের দূরত্ব। মৃত নক্ষত্রগুলো কি সত্যি নশ্বর হয়েছে? গাঢ় শঙ্কের আর্তচিৎকার কি দূরে যেতে যেতে ম্রিয়মাণ হয়ে শুরু করেছে? ধর্ম সংগঠন থেকে সমাজতন্ত্র, গণতন্ত্র সংগঠন হয়ে সভ্যতার খাঁচা কি দৌড়াচ্ছে না? মুক্ততন্ত্রের হাতছানিতে মানহীন একটা বিদঘুটে কবিতাকে জড়িয়ে কি কেউ কেউ কেঁপে উঠছে না? কিছু টুকরো টুকরো প্রতিবাদী মেঘ ধীরে ধীরে সংগঠিত হচ্ছে, প্রবল বেগে আছড়ে পড়বে রোদ চশমার বুকে। একটা অদৃশ্য পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে, আলোর মশাল। ঘুটঘুটে প্রাণগুলো মরিয়া হয়ে ছুটছে আলোর ছায়াতলে, মুক্তির লোভে। যে ঘন তিমির দল যুগে যুগে কালে কালে জীবন যাত্রার মুক্তির লোভে ছিঁড়ে ছুটে এসেছে, আলো তাদের জীবনের চির মুক্তি দিয়েছে। আলো এবং আধারকে অভিধান এঁকেছেন সমান্তরাল, অথচ অভিজ্ঞতার চোখ দেখে ভোর এবং সন্ধ্যার আলো আধারের মিলন। একটা ক্যাকটাস চিলেকোঠায় বসে আদুরি, বুনো খরগোশটাও পোষ মানে অনায়াসে। প্রবল প্রশিক্ষণ,
বাঘ, ভাল্লুক, সাপ, হাতিকে তোলে সার্কাসের প্যান্ডেলে, তিমিকেও পোষার চেষ্টা চলছে। কিন্তু একটা পিঁপড়ে, একটা মশা, একটা ফড়িং, একগুচ্ছ দুর্বাঘাস ফুল কি বশ্যতা স্বীকার করেছে? হয়তো, হয়তোবা করবে। মূলত কি, আমরা কেউ কাউকে জানি, মানি কিংবা যত্ন করি। প্রয়োজনে সম্মোহনী রং, ঘ্রাণ, রস আমাদের মাতাল করে রাখে। এই নাও শব্দের অপব্যবহার। এখন কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দিতে পারো, কাগজের উড়োজাহাজ তৈরি করে উড়িয়ে দিতে পারো, কাগজ ফেরে ছিঁড়ে কুচি কুচি করে ক্রোধ প্রশমিত করতে পারো। সংরক্ষণের কথা আমি বলবো না। পৃথিবী ভর্তি অগণিত শস্যের মতো সত্য ও সুন্দর পাণ্ডুলিপি গ্রন্থাগারে শোভাবর্ধন করছে মাত্র। চাকুরে বেতনের লোভে শুধু ঝাড়পোছ করছে। সুতরাং এই নাও শব্দের ব্যবহার, যাচ্ছে তাই করো। শুনতে পাচ্ছি না, শুনছি না কিন্তু। শহীদ কাদরির কবিতা তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বনবাদর কাঁটাতার ডিঙিয়ে ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 গুলো মাথার উপর গোঁ গোঁ করবে। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকোলেট, ট্রফি আর লজেন্স গুলো প্যারাট্রুপারের মতো ছড়ে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন। সীমান্তের স্ট্রেঞ্জ গুলোর পাহারা দেবে সারাটা বছর লাল নীল সোনালী মাছ। ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন। আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে অন্তরকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেলি ফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন জানাবে, অভিবাদন করবে প্রিয়তমা, অভিবাদন করবে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে কি আমি কবিতায় চলে যাই, তাই না? হ্যাঁ, হুম, হুম, হুম। আচ্ছা, আমি কবিতা পড়ে আসলে পর মিঠু ভাই পরপর দুটো পড়বেন। মিঠু ভাই, আমি পড়ে আসছি, তারপর আপনি পরপর দুটো পড়বেন।
ঠিক আছে। তো শুরু করছি। কবিতাটির নাম হচ্ছে তুই কি আমার দুঃখ হবি, আর লেখক হচ্ছেন আনিসুল হক। তুই কি আমার দুঃখ হবি, এই আমি এক উড়ন চণ্ডী, আউলা বাউল, রূপো চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি, মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি। তুই কি আমার খাখা দুপুরে নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি। একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতের ছোঁয়া হবি, একটুখানি ছোঁয়া হবি, একটুখানি কষ্ট দিবি, নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি, একটুখানি কষ্ট দিবি, প্রতীক্ষার দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি, একটুখানি কষ্ট দিবি। তুই কি একা আমার হবি, তুই কি আমার একান্ত এক দুঃখ হবি। মিঠু ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি পরপর শুরু দুইটা। করছি। আমি শুরু করছি। আমি এবারে আবৃত্তি করছি আহমেদ ছফার কবিতা কবিতার দোকান। আমি যে সকল কবিতা লিখি সেগুলোর একটা বিশেষ মজা আছে। তাজা কয়লায় ছেঁকা সুস্বাদু কাবাবের মতো স্বাদ আমার কবিতার। নাকে ঘ্রাণ লাগতেই খাওয়ার ইচ্ছে জাগ্রত হয়, মুখের আগায় লালালায় এসে অভ্যর্থনা করার জন্য জটলা পাকাতে থাকে। কবিতা রান্নার কাজটিও আমি চমৎকার ভাবে করে থাকি। কড়া পাকের, খাড়া পাকের, নরম গরম মৃদু মিহি সব ধরনের কবিতা রান্নায় আমার হাত যশ আছে। রান্নার কাজটি আমি এত ভালোভাবে করতে পারি, আপনারা আমার বাবুর্চিগিরির তারিফ করবেন। আমি এক হাতেই কবিতা রান্নার যাবতীয় কঠিন কর্ম সম্পাদন করি। আনাড়ি লোকের স্পর্শ দোষে আমার হেসেলের কোন রকম অপযশ ঘটে, সে আশঙ্কায় কোন ধরনের সহকারী সহায়তা গ্রহণ করা থেকে বিরত থাকি। রসুই ঘরের যাবতীয় কাজ, ধোয়া মোছা, কোটা বাছা, মায় কড়াই উনুনে চাপানো পর্যন্ত একা আমাকেই সারতে হয়। মাঝে মাঝে হাঁপ ধরে যায়, উপায় কি? তৈরি জিনিসের মান ধরে রাখতে হলে একটু কষ্ট তো স্বীকার করতেই হবে। আমি আমার কলজে, ফুসফুস, হৃদয়, এমনকি সময় বিশেষ অন্তরাত্মা পর্যন্ত কেটে পরিপাটি রান্না করে ফেলি। তারপর তারপর সুবর্ণ তস্তরিতে ঢেলে খদ্দেরদের পরিবেশন করি। আমি কবিতার উপক্রম সমূহ বৃষ্টিতে ভেজাই, জ্যোৎস্নায় মেলে ধরি, শিশির ধারায় স্নাত করি এবং রোদ্দুরের আঁচ লাগাই। আসমানের বিজলি থেকে চেনে স্বর্গীয় আগুনে কবিতার উপকরণ সমূহ ভাজা করে ফেলি। হাসি, কান্না, ব্যথা বেদনার ফোড়ন ব্যবহার করে আমি রান্না করা কবিতার স্বাদ বৈচিত্র্য সৃষ্টি করি। কিশোর যুবাদের কথা স্মরণ করে কখনো কখনো দু চার ফোঁটা আদি রস ও অন্যান্য উপাদানের সঙ্গে ছড়িয়ে দেই। আমি রন্ধন শাস্ত্রে অত্যন্ত বুজুর্গ এবং কামেল মানুষ। আমাকে কেউ আমাকে কেউ কেউ যখন ঠাট্টা করে, ঠাট্টার ছলেও হজরত সম্ভাষণ করে, আমার রাগ দুঃখ কোনোটাই হয় না। কারণ আমি মনে করি একজন হজরত হওয়ার যোগ্যতা আমার আছে। সমস্ত উপাদান পরিমিত আকারে ব্যবহার করার ক্ষমতা আমার অসাধারণ। আমার রান্নার গুণে নিতান্ত তুচ্ছ জিনিসও নতুন একটি শিল্প সত্তার গরিমায় উদ্ভাসিত হয়ে ওঠে। রন্ধন শিল্পের এমন কতিপয় অলৌকিক কৌশল আমি রপ্ত করে ফেলেছি, যাহাই রান্না করি না কেন অমৃতে রূপান্তরিত হয়। আমার হাতের জাদুতে নিতান্ত অভক্ষ্য পদার্থেও পরমান্নের স্বাদ সঞ্চারিত হয়। আর আমি
এক ধরনের খাবার বারবার পরিবেশন করে আমার খদ্দেরের রুচিবোধ পীড়িত করে তুলি নেই। ইদানিং আমার মধ্যে আরো একটি অলৌকিক ক্ষমতার আভাস আমি টের পেতে শুরু করেছি। খদ্দরের অন্তরে মহৎ বস্তুর চাহিদা তৈরি করার পারঙ্গমতা আমি অর্জন করে ফেলেছি। মুখে একটি বাক্য উচ্চারণ না করে আমি খদ্দেরের মনোগত অভিপ্রায় নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিজে যে ব্যক্তিগত ব্যাকরণের সূত্রসমূহের চর্চা করি, খদ্দেরের মনোলোক সেগুলো শাসন মেলে চলে। অর্থাৎ ক্ষুধার চাহিদা মোতাবেক জিনিস সরবরাহ করার জন্য আমি এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকি। খদ্দের মাত্রই লক্ষ্মী। খদ্দেররা যদি দাবি করে আমি সপ্ত সমুদ্রের জল, আসমানের তাবৎ গ্রহ নক্ষত্র, জঙ্গলের পশুকুল, কাননের সব পাখ পাখালি রান্না করে ফেলে খাবারের টেবিলে হাজির করতে পারি। যে মানুষ একবার আমার তৈরি খাবারের স্বাদ পেয়েছে, সারা জীবনের জন্য কেনা হয়ে গেছে। কবিতার দোকান উঠিয়ে যদি সুন্দরবনের গহীনেও নিয়ে যায়, আমার খদ্দেররা ঝাঁক বেঁধে হিংস্র জন্তু জানোয়ারের আতঙ্ক অগ্রাহ্য করে ঠিক সময়ে এসে হাজিরা দেবে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, গহন বনে ফুল ফুটলেও মৌমাছি ঠিক খবর পেয়ে যায়। আমার হেসেলের উৎকৃষ্টতম খদ্দেরদের জন্য উৎকৃষ্ট খাদ্য বস্তু রান্না করা, আমি কেবল স্বাস্থ্যবান মানুষদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করে থাকি। আমার দোকানের সব ধরনের খাদ্যদ্রব্য নিজস্ব প্রাণের একটা ছোঁয়া তো থাকে। তাছাড়া মগজের এমন সূক্ষ্ম আকর কৌশল মিশিয়ে সমজদার লোকেরা আমার নামে ধন্য ধ্বনি উচ্চারণ করে। এই ধরনের বলকারক খাদ্যবস্তু পেটরোগা মানুষদের ক্ষেত্রে বিষ হয়ে দাঁড়াতে পারে। তাই আমার দোকানে দুর্বল পরিপাক যন্ত্র বিশিষ্ট মানুষের প্রবেশ নিষেধ। এই সমস্ত মুখ পোড়া হনুমানের দল অষ্টপ্রহর আমার তৈরি খাবারের যে নিন্দে করে, তাতে অবাক হবার কি বা আছে? শেয়ালের জন্য রসালো আঙুর ফল সবসময় টক হয়ে থাকে। মুশকিলটা শুধু পেট মোটা পেট রোগা মানুষদের নিয়ে। ফলে আমার আশঙ্কার বিশেষ কারণ থাকতো না। মাঝখানে চোর কামারদের মধ্যে একটা অশুভ সংযোগের ব্যাপার ঘটে গেছে। নগরীর বড় বড় কবিতার আড়তগুলোর সঙ্গে পেট্রোকা মানুষদের একটা অলিখিত আঁতাত এই সময়ের মধ্যে ভালোভাবে দাঁড়িয়ে গেছে। বিষয়টা একটু বুঝিয়ে বলার অপেক্ষা রাখে। নগরীর রাজপথ আলো করা সে সকল কবিতার দোকান বিশাল বিশাল মনোহরণ সাইনবোর্ড বাগিয়ে মূর্তিমান অস্তিত্ব নিয়ে দণ্ডায়মান। সেগুলোতে পেট্রোগা মানুষেরা পোকামাকড়ের মতো কিলবিল করে। তারা দিব্যি আনন্দে এইসব দোকানের দূষিত খাবার গলৎকরণ করে এবং পেটের পীড়ায় ভুগতে থাকে। দূষিত খাবার খায় বলে পেটের পীড়া জন্মে কিংবা মানুষের পেটে রোগ সৃষ্টি করার জন্য এইসব পেট মোটা ঘাড় তেরছা দোকান কর্তারা অপুষ্টিষ্ট খাবার পরিবেশন করে থাকে। এর মধ্যে কোনটা কার্য আর কোনটা কারণ সে গবেষণা করে নির্ণয় করতে হবে। সে প্রসঙ্গ থাকুক। 7 মণ তেলও পুড়বে না, আর রাধারানীও নাচবে না। ডাঙর ডাঙর কবিতার দোকানদারদের সঙ্গে আমার খটাখটি ঘটার দৃশ্য তো কোনো কারণ নেই। তারা আছে তাদের তেজারতি নিয়ে। রমরমা ব্যবসা, দোকানে খদ্দের সমাগম করে অনেক লোক লস্কর তারা পুষে থাকে, যারা সর্বক্ষণ খদ্দেরদের চাহিদা মেটাতে ব্যতিব্যস্ত থাকে। এইসব দোকানে শ্লেষা, কপ, থুতু, নাড়ি ভুড়ি, পুরনো কবি মশাইদের সঞ্চিত বমি, তোষামদ মার্কা আবেগের চর্চিতে ভাজা পটাপট পরিবেশন করা হয়। মানুষ ভক্ষণ করে এবং পেটে পীড়া সৃষ্টি হয়, অথবা পেটে পীড়া সৃষ্টি করার জন্য ভক্ষণ করতে আসে। মনোমুগ্ধকর প্রচারের বদৌলতে খদ্দেরদের মধ্যে এমন একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি করা হয়েছে, পেটে পীড়া সৃষ্টি করাতেই হলো ভোজনের প্রকৃত আনন্দ। এইসব কবিতার দোকানদারদের মহাজনদের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা সর্বক্ষণ চালু রয়েছে। কে কাকে ল্যাং মারবে, কে কার খদ্দের ভাগিয়ে নেবে, ছো মেরে কে কার মুখের অন্ন কেড়ে নেবে, এ নিয়ে সর্বক্ষণ কুরুক্ষেত্রের মতো ব্যাপার ঘটে যাচ্ছে। এই ব্যবসার এটাই রীতি, প্রতিযোগিতা। এবং প্রতিযোগিতা এর
এ ওর হাত ধরে চলাচল করে। কখনো কখনো এমনও সময় আসে যখন কবিতার বৃহৎ ব্যবসায়ীদের সামনে সমূহ সংকটের কাল, সংশয় সন্দেহের মেঘ, কুয়াশা ঘনিয়ে দিয়ে এসে হাজির হয়। তখন তখন কবিতার বৃহৎ ব্যবসারা দুনিয়ার আন্ধার দেখতে আরম্ভ করে। খদ্দেররা এসব কপ থুতু নাড়ি বুড়ি পুরাতন কালের কবিদের জমিয়ে রাখা ভক্ষণ করতে অস্বীকৃতি জানায়। কবিতার কারিগরদের দিকে অঙ্গুলি নির্দেশ করে তাদের ভেজাল জিনিসের কারবারি হিসাবে শনাক্ত করে। সময়ের স্রোত মন্থন করে অমৃত পয়দা করতে অক্ষম এসব ২ নম্বরী মালের কারবারিরা ব্যবসায়িক স্বার্থ টিকিয়ে রাখার উদ্দেশ্যে পরস্পর জোট বাঁধে। উৎপন্ন পণ্য নতুন চোখ ধাঁধানো মোড়ক দিয়ে আবৃত্ত করে। অবমূল্যায়ন ঠেকিয়ে অবমূল্যায়ন ঠেকিয়ে রাখার মানুষে একে অন্যকে দুনিয়ার তাবৎ মহৎ সম্ভাষণে সম্ভাষিত করে। পচা মাছ যেমন অতিরিক্ত ঝাল মশলা দিয়ে রান্না করে দুর্গন্ধ চাপা দেয়া হয়, তেমনি তেমনি তারা নিজেদের দেউলেপনা, অক্ষমতা এবং ক্লিবত্ব ঢাকা দেওয়ার জন্য প্রচন্ড রকম কোলাহল ও হট্টগোলের আয়োজন করে থাকে। কায়েমি স্বার্থবাদীদের টিকে থাকার এটাই রীতি। আমি করি সাধনা, আর তারা করে তেজারতি। প্রকৃতির দিক দিয়ে দু জিনিস এক নয়। সারা জীবনের সাধনায় যদি মুষ্টিমেয় উৎকৃষ্ট খদ্দের আমার জোটে, ধরে নেব আকাশে আল্লাহ আমার প্রতি অত্যন্ত সদয়। কবিতার বৃহৎ ব্যবসায়ীদের লক্ষ্য ভিন্নতর। তারা এন্তার উৎপাদন করে বিপুল, তাদের লাভের পরিমাণ সঞ্চয়ের অঙ্ক তারও চাইতে বেশি। শেয়ার বাজারে একচ্ছত্র প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য তাদের প্রয়াসের অন্ত নেই। তারপরও ভয়ঙ্কর সময় আসে যখন পুঁজিবাজারে ধস নামে, তাদের রাজ্যপাট থরথর করে কাঁপতে থাকে। অবমূল্যায়িত ব্যাংক নোটের মতো তারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে বসে। এই ধরনের নাজুক পরিস্থিতিতে আমার সেই বিরল খদ্দেরদের দু একজন যদি করুণা না করে, তাদের সমস্ত ব্যবসা লাটে উঠবে। উৎকৃষ্টতম খাদ্যবস্তুর উৎকৃষ্টতম ভোক্তাদের মতামতের উপরে নির্ভর করে অপকৃষ্ট মালের কারবারিদের বাজারে টিকে থাকার সম্ভাবনা। গন্ডগোলটা ঘটেছে ঠিক এইখানে। কবিতার বড় বড় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা আমার উপর একটি কারণে ভীষণ খাপ্পা। উৎকৃষ্টতম খাদ্যের সমজদার ব্যক্তিরা আমার মতো একজন অভাজনের দোকানে দর্শন দিয়ে থাকেন। এটা তাদের চিত্তদাহের কারণ হয়ে দাঁড়ায়। তাদের অহমিকা বোধে ঘা লাগে। তারা দুনিয়া শুদ্ধ মানুষকে প্রচন্ড চিৎকার করে বুঝিয়ে থাকে যে তাদের দোকানে যে সকল কবিতা বিক্রি হয় সেগুলোই আদি এবং আসল কবিতা, প্রকৃত বিশুদ্ধতার দাবিদার। একটা ভয়ও তাদের মনে খুব কাজ করে। যে সকল শ্রেষ্ঠ মানুষ আমার দোকানে এসে থাকেন তারা অতিশয় সৎ, এবং স্ফটিকের মতো তাদের স্বচ্ছতা। তাদের কেউ যদি আচমকা বাজারি কবিতার দোকানদারদের সম্বন্ধে মতামত দিয়ে থাকেন, তাদের সমূহ ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা। কায়েমি স্বার্থের তল্পি বাহকরাও সৎ এবং গুণবান মানুষদের মতামতকে অগ্রাহ্য করতে পারে না। তাই এ নগরীর কবিতার প্রতিষ্ঠিত দোকানদারদের সকলের সর্বক্ষণ চেষ্টিত থাকে আমি যাতে কোনো দোকান ঘর ভাড়া করতে না পারি। সকলে মিলে বাড়িওয়ালাদের শাসায় আমাকে ঘর ভাড়া দিলে রক্তপাত ঘটবে, আগুন ছুটবে। তার ফলে আমার পক্ষে কোনো দোকান পেতে বসা সম্ভব হয়নি। বারবার তাই নাড়া হতে হতে শেষমেশ একটি চিলে কোঠায় আমি ডাঁড়া পেতেছিলাম। সেখানেও দেখি কবিতার দোকানদারেরা দৌরাত্ম্য শুরু করেছে। আমি অনুপায় হয়ে আমার কবিতার দোকান টলমল মেঘের মুলুকে সরিয়ে নিতে বাধ্য হয়েছি। এখন মনে হচ্ছে এটাই উপযুক্ত স্থান। প্রথম থেকে যদি বুঝতে পারতাম, অনেক অকারণ হয়রানি থেকে রেহাই পেয়ে যেতাম। এখন আমি অনেকটা নিশ্চিত আমার খদ্দেররা
হাওয়াতে সিঁড়ি লাগিয়ে মেঘ মুলুকের ক্যান্টিনে নির্বিবাদে চলে আসতে পারবে নগরীর দোকানদারদের বাগড়া দেওয়ার সমস্ত পথ বন্ধ। বিশুদ্ধতার জগতে তাদের গতিবিধি সম্পূর্ণ অচল। এখন আমি করধৃত আমলকির মতো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্বভার গ্রহণ করে ফেলেছি। কার সাধ্য আমাকে ঠেকায়? আমার সাধনায় ফুল ধরছে, ফল ফলছে। আমার সাধনায় ফুল ধরছে, ফল ফলছে। ধন্যবাদ বন্যা। সৌরভকে কি পাবো? আমি অনেক লম্বা কবিতা পড়লাম। মুগ্ধ ছিলাম, অদ্ভুত ছিল আপনার কবিতা, মুগ্ধ হয়ে শুনছিলাম। সৌরভকে কি পাওয়া যাই যাবে? হোক, আর হ্যাঁ পাওয়া যাবে। ওর ওই যে নেটের সমস্যা হচ্ছে, ও মেসেজ এখন দিয়েছে। আপনি তো যাই হোক, ওকে আচ্ছা মেসেজ আচ্ছা, দিলাম যে তাহলে ও আসবে। আপনি পড়েন। তাহলে হচ্ছে আমি একটা ছোট্ট কবিতা পড়ে ওকে হুম, 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 আসতে বলি আর কি। হুম, হুম, হুম। চলে আসবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আগে কি আসতে হ্যাঁ, বলে পড়ে ফেলেন, কবিতাটা পড়বো? ছোট্ট পড়লে ভাল কবিতা তো, লাগবে। 1 মিনিটও লাগবে না। আচ্ছা, পড়ছি নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালি পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নাইয়ের মাঝে বসবো বটে, নাইয়ের মাঝে শোবো। হাত বাড়িয়ে ছোবো না তো, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? তারপর শেষ। যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর পরা, পরনে উরু উরু ঢেউয়ের নীল ঘাগড়া। সেই নদীর দুই দিকে দুটো মুখ। এক মুখে সে আমাকে আসছে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। যেতে যেতে বলে গেল, আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল, আমি থেকেও নেই, না থেকেও আছি। তারপর আমার কাঁধের উপর হাত রাখলো সময়, কানের কাছে ফিসফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে বড়ধারীদের একেবারে ভাল লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে সিঁড়িগুলো। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠলো। তাদের চোখে চোখ রেখে বলতে লাগলাম, তারপর তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। ধন্যবাদ। সৌরভ। সৌরভ যাচ্ছে আসো। মিঠু ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ মিঠু ভাই এবং শ্রোতা দর্শক যারাই আর কি ছিলেন। মিঠু ভাই এবং বন্যাপার কাছে বিশেষভাবে আমি দুঃখিত এই জন্য যে আপনাদের চমৎকার চমৎকার মন্তব্য করেছে শ্রোতা দর্শক যারা ছিল প্রচুর, কিন্তু আপনাদেরকে পড়ে আমি শোনাতে পারলাম না, বা শ্রোতা দর্শক আপনারা যারা কষ্ট করে মন্তব্য করেছেন আমি শোনাতে পারিনি, এর জন্য দুঃখিত। আমার এখানে হচ্ছে বিদ্যুতের লাইন বৃষ্টি এবং ঝড়ের কারণে কেটে গেছে, তো যে কারণে ওয়াইফাই এবং বিদ্যুৎ কোনোটাই নেই। তো যাই হোক, প্রথমেই আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, বন্যা আপা ছিল বিধায় পারলাম, এর জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ।
ব্যক্তিগত এবং প্রিয় কবিতার পক্ষ থেকে আপনাকে যে আপনি অনুষ্ঠানটা চালিয়ে নিলেন। আর মিঠু ভাইও আমার ভালোবাসার মানুষ, যা আশা করি তিনিও কিছু মনে করেননি। তো আর কালক্ষেপণ করব না, আমরা বিদায়ী শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি আমাদের প্রিয় বন্যাপার কাছে। প্রিয় কবিতাদের, আমি কবিতার কাছে খুবই ঋণী, কারণ আমাকে মিঠু ভাইয়ের মতো আবৃত্তি শিল্পীর সাথে আজকে আবৃত্তি সুযোগ করে দেওয়ার জন্য। আর সৌরভের কাছেও ঋণী সাথে সাথে, আর মিঠু ভাইয়ের কাছে তো ঋণী। আর অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে, আর দর্শকদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা আজকে মন্তব্যগুলো শুনতে পারিনি, পরে দেখে নেব। অবশ্যই তারা অনেক যত্ন করে আমাদের জন্য মন্তব্য করেছেন, যা পড়েছি তাতেই। এর জন্য অনেক ধন্যবাদ আর অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই দুঃসময়ে সবাইকে সুস্থ থাকার জন্যই বলা ছাড়া আর তো কিছু বলার থাকে না। এবং সবাই অনুষ্ঠানগুলো দেখবেন, তাহলে কিছুটা সময় হলেও আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। সৌরভ, সৌরভ কি শুনতে পাচ্ছ? ধন্যবাদ সৌরভ। বন্যা আপা, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি। আর মিঠু ভাই প্রথমেই বলে নি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। মিঠু ভাইকে প্রথমেই বলছি, মিঠু ভাই আপনাকে পেয়ে প্রিয় কবিতারা গ্রুপ আসলে সত্যি আজকে সমৃদ্ধ হলো, ধন্য। প্রিয় কবিতারা গ্রুপের পক্ষ থেকে আপনাকে তো অবশ্যই কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আমরা এবার চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। হ্যাঁ, আসলে অন্তর্জালে উপস্থাপকের একটা বিশাল ভূমিকা থাকে। তারপরেও ধন্যবাদ জানাচ্ছি অনেক প্রতিবন্ধকতার মধ্যেও আমাদের প্রিয় তানজির সৌরভ। আমাদের একেবারে স্ক্রিনে আমরা তার চেহারাটি দেখতে পারিনি, কিন্তু ভেতরে থেকে তিনি আমাদেরকে যে সহযোগিতা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এতক্ষণ ধরে আমাদের আবৃত্তি বা কবিতাগুলো যারা ধৈর্য সহকারে শুনলেন, উপভোগ করলেন, আমরা আশা করছি যে আগামীতে আরো নতুন এবং ভালো কবিতা নিয়ে আপনাদের সামনে আসব। প্রিয় কবিতারা গ্রুপকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আমাকে আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। আর যারা এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবং বন্যা আজকে আমার সাথে চমৎকার আবৃত্তি করেছেন, ভালো লেগেছে। আমি আপনাকেও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ মিঠু ভাই, এত সুন্দর করে আর কি শেষ শুভেচ্ছা বিনিময় করার জন্য, সমাপ্ত বা জবনিকা শুভেচ্ছা। ধন্যবাদ বন্যা আপা। আর প্রিয় কবিতারা গ্রুপে আপনারা যারা দেখেছেন, আর আমি মন্তব্য পড়তে পারিনি, তবে দেখেছি আমাদের সাথে তমাল ভাই ছিলেন। তমাল ভাই দুঃখিত, আপনার মন্তব্য আমি পড়ে শোনাতে পারিনি, ভালোবাসা নেবেন। আরো কয়েকজন করেছেন যারা মন্তব্য করেছেন। আর আমাদের এই প্রিয় কবিতার অন্তর্জাল আড্ডা এখন থেকে প্রত্যেক সপ্তাহে একদিন করে হবে। আপনারা যারা দেখেছেন, গতদিনেও আমাদের সাথে ছিলেন, আজকেও আছেন, আগামীতেও থাকবেন। আর গ্রুপে যতদূর সম্ভব, আমি জানি গ্রুপে যত মানুষ আছে সবাই আমরা এক একজন প্রিয় কবিতারা, সমষ্টিগতভাবে আমরা প্রিয় কবিতারা। তো যাই হোক, আর কথা বাড়াবো না, যেহেতু নেট বিভ্রাট। আবার আগামীতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয় কবিতারা গ্রুপের তরফ থেকে শ্রোতা, দর্শক এবং অতিথি সকলকে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।